নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। লম্বা বিরতিটার জন্য দুঃখিত, কিন্তু মাঝে মধ্যে আমাদেরও তো একটু অবকাশের দরকার পড়ে, বলো। তবে চিন্তা নেই, আজকে তোমাদের জন্য তোমাদের অতি প্রিয় এবং বহু প্রতীক্ষিত মেজো মামা সিরিজের তৃতীয় গল্পটা নিয়ে কিন্তু চলে এলাম। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা প্রথমবার চ্যানেলে গল্প শুনতে এসেছো বা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, প্লিজ করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে সমস্ত গল্পের আপডেটস তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। শোনার সুবিধার্থে আমরা আজকের গল্পটাকে দুটো পর্বে বিভক্ত করছি। এখন তোমরা শুনবে গল্পের প্রথম পর্ব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক রাজা ভট্টাচার্যর কলমে মেজো মামা সিরিজের তৃতীয় গল্প, কালতৃষ্ণার প্রথম পর্ব। প্যারিসে এর আগেও বেশ কয়েকবার এসেছে অর্ণব। অফিসের কাজে আসতে হয় ওকে। আসে 2-3 দিনের জন্য, ঝড়ের বেগে কাজ সারে মাঝে উইকেন্ড পড়লে যতটা সম্ভব ঘুরে ফিরে দেখে এই রূপকথার শহরটাকে, তারপর দৌড়ায় এয়ারপোর্টের দিকে। এবার ও ঠিক করেই এসেছিল ভার্সাই প্রাসাদ না দেখে ছাড়বে না। গতবার শেষ মুহূর্তে ক্যান্সেল করতে হয়েছিল কাজের চাপে। এ যাত্রায় আর তেমন কিছু ঘটেনি। অনলাইনে বুক করে নিল ট্যুর। সকালেই বাস ধরে প্যারিস থেকে ভার্সাই। প্রায় সারা দিন ধরে আশ্চর্য সেই প্রাসাদের আনাচে কানাচে ঘুরে পড়ন্ত বিকেলে যখন ও বেরিয়ে এলো, তখনও ওর দু চোখে লেগে আছে মুগ্ধতা, আর হাতে আছে ঘণ্টাখানেক সময়। অর্ণব হাঁটতে হাঁটতে ঢুকে পড়ল ভার্সাই শহরের পেটের ভেতরে, বড় রাস্তা ছেড়ে গলিতে। কারণ এই সব ছোট রাস্তাগুলোতেই যে কোনো শহরের আত্মাটা লুকিয়ে থাকে, এটা ওর বহুকালের বিশ্বাস। পাথরে বাঁধানো সরু গলিটার একপাশে ঝিম মেরে বসে থাকা খুদে কিউরিও শপটা দেখে নিছক কৌতূহলবশতই উঁকি দিয়েছিল অর্ণব। হাজারো পুরনো জিনিস সাজানো আছে দোকান জুড়ে, কিন্তু প্রথমেই যে জিনিসটার দিকে ওর নজর পড়ল সেটা একটা পানপাত্র। আগেকার দিনের লোকেরা যেমন বাহারি গ্লাসে মদ্যপান করত, সেই জিনিস। সাদা রংটা সামান্য মলিন হয়ে এসেছে বয়সের ছাপ লেগে, তবু জিনিসটার সর্বাঙ্গে এমন এক আভিজাত্য লেগে আছে যে অর্ণব মুহূর্তের মধ্যে সম্মোহিত হয়ে গেল যেন। ভয়ে ভয়ে দোকানটায় ঢুকে পড়ল। তারপর এক কোণে বসে থাকা ভদ্রলোককে জিজ্ঞেস করল, এটা কি বিক্রির নাকি আপনার ব্যক্তিগত সংগ্রহ? এখানে বলে রাখা ভালো, ভাষা শেখাটা অর্ণবের একটা শখ। বাংলা, ইংরেজি, হিন্দির বাইরেও গোটা 3 ভাষা ও দিব্যি গড়গড় করে বলতে পারে। ফরাসি অবশ্য তার মধ্যে পড়ে না, তবে কথাবার্তা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট জ্ঞান আছে ওর। ভদ্রলোকের বয়স খুব বেশি নয়, বছর 50 হবে। মৃদু হেসে বললেন, না না মসিয়ে, এটা বিক্রির জন্যই রাখা হয়েছে এখানে। কিসের তৈরি এটা? কাঠ গ্লাস? রূপো, সিলভার। অবশ্য খুব পুরনো নয়, তবু 100-1.5 বছরের পুরনো তো হবেই। অর্ণবের মন দমে গেল একটু। এক গাদা দাম চাইবেন নিশ্চয়ই ভদ্রলোক, এই ভয়টাই পাচ্ছিল। তবু সাহস করে জিজ্ঞেস করল, কিরকম দাম হবে এটার? ভদ্রলোক দাম যেটা বললেন সেটা অবশ্য অর্ণবের সাধ্যের মধ্যেই। দরাদরি করা ওর আদৌ আসে না। দাম মিটিয়ে দিয়ে জিনিসটা ঢুকিয়ে নিল কোটের পকেটে। বেরিয়ে আসতে গিয়ে কিন্তু থমকে দাঁড়াতে হলো ওকে। এক মহিলার গলা শোনা যাচ্ছে। গলা শুনে মনে হচ্ছে তার বয়স হয়েছে। চাপা গলায় বলছেন, আবার তুমি ওটা বিক্রি করলে আন্দ্রে? আগের 2বার কি হয়েছিল মনে নেই? মা, তাতে আমার কি করার আছে বলো তো? তারা যদি মদ খেয়ে মরে যায়, সেটা কি আমার দোষ? আশ্চর্য। তোমাকে দোষ দিইনি, দোষটা ওই হতচ্ছাড়া গ্লাসটার। যে ওটা কিনে সেই তো।
পায়ে পায়ে সরে এলো অর্ণব। গ্লাসটার বোধহয় অপয়া বলে বদনাম আছে, অবশ্য তাতে অর্ণবের কিচ্ছু যায় আসে না। সারা দুনিয়া ঘুরে বেড়ালেও ও মদ স্পর্শ করে না। ওর নেশা বলতে ভালো কফি, দেশে থাকলে সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা, আর এই টুকটাক পুরনো জিনিস কেনা। কাজেই এই গ্লাসের পুরনো মালিকেরা যদি মদ খেয়ে মরে গিয়েও থাকে, সেটা যে ওর ক্ষেত্রে কাজ করবে না সেটা হলপ করে বলা যায়। 1 সেকেন্ডের জন্য যে দ্বিধাটা তৈরি হয়েছিল সেটা কেটে যেতে 1 সেকেন্ডও সময় লাগলো না। হালকা মনে হাঁটতে হাঁটতে অর্ণব ফিরে এলো ওদের ট্যুর বাসের কাছে। এখনও 2-1 জন ফেরেনি, দেরি হয়নি ওর। দেশে ফিরে গ্লাসটা ও সাজিয়ে রাখল বৈঠকখানা ঘরের দেওয়াল আলমারিতে, যেখানে নানা দেশ থেকে জোগাড় করে আনা ওর অন্যান্য শখের জিনিসগুলো রাখা আছে। এছাড়াও রয়েছে ওর পূর্বপুরুষদের সঞ্চিত হাজার গন্ডা টুকিটাকি। সত্যি বলতে অর্ণবের বাড়িটাতে এসব জিনিস মানায় ভালো। প্রায় 100 বছর আগে বাড়িটা তৈরি করিয়েছিলেন ওর ঠাকুরদা ডক্টর যোগেন্দ্রনাথ সেন। মস্ত ডাক্তার ছিলেন তিনি। সেই আমলে রোগীকে একবার দেখার জন্য ভিজিট নিতেন 2 মোহর। ফলে রবীন্দ্র সরণির কাছেই এজরা স্ট্রিটের এই বাড়িটা তিনি বানিয়েছিলেন রীতিমতো আলিশান করেই এবং চূড়ান্ত সাহেবি কায়দায়। সেকালে এই বাড়িতে কতজন থাকত সেটা স্বভাবতই অর্ণবের জানা নেই। তবে এখন এই প্রকাণ্ড বাড়িতে থাকে মোট 2টি মানুষ, অর্ণব এবং মিন্টুদা। এই মিন্টুদা অর্ণবের অল ইন ওয়ান, অর্থাৎ রান্নাবান্না থেকে ট্যাক্স জমা দেওয়া সব সে একা হাতে সামলায়। অফিসের কাজে বাইরে যেতে না হলে অর্ণব বাড়ি ফিরে আসে সন্ধে 7:30টার আগেই। 7:30 নাগাদ এসে পড়ে বন্ধুরা। পুরনো পাড়া, ছেলেবেলার বন্ধু সব। ফাঁকা বাড়ির একতলার মস্ত বৈঠকখানা তাস খেলা, আড্ডা আর চা সিগারেটে ভরে ওঠে। 9:30টার মধ্যেই উঠে পড়ে সবাই। ঘণ্টা 2-এর এই আড্ডাটাই বলতে গেলে অর্ণবের আসল নেশা। বলা যায় উত্তর কলকাতার খাঁটি উত্তরাধিকার। ফ্রান্স থেকে ফিরে অফিসে একটা ঝঞ্ঝাট ভরা দিন কাটালো অর্ণব। তবে কি ওর চাকরিটা এমনই যে এসব সয়ে যায় বছর কয়েকের মধ্যেই। নয় করে তো 4 বছর হয়ে গেল এই লাইনে। কাজেই এয়ারপোর্ট থেকে সেক্টর 5-এর অফিস হয়ে বাড়ি ফিরতে যেটুকু দেরি। সন্ধ্যায় স্নান সেরে দোতলার বারান্দায় বসে 1 কাপ কফি খেতে খেতেই দিব্যি চাঙ্গা হয়ে উঠল। এখনও ওদের বাড়ির একতলায় কোনো দোকান নেই। বাকি বাড়িগুলোর অধিকাংশের নিচেই লাইটের দোকান। সন্ধ্যায় যখন সেই সব দোকানে আলো জ্বলে ওঠে তখন সেই ঝলমলে ব্যাপারটা নেহাত মন্দ লাগে না। 8টার মধ্যে অবশ্যই দোকানপাট বন্ধ হয়ে যায়। সেও এক অদ্ভুত নীরবতা, এর মধ্যেই জন্মেছে ও। দোতলার নির্জন বারান্দাটা এইসব দৃশ্য দিয়ে ভরিয়ে তোলাটা অভ্যেস হয়ে গেছে ছোটবেলা থেকেই। ঠিক এই সময়ে বেজে উঠল কলিং বেলটা। কেউ এসেছে। মিন্টুদা আছে অবশ্য নিচে। অর্ণব আরাম করে কফি শেষ করতে লাগল। একটু পরেই মিন্টুদা উঠে এলো ওপরে। এ বাড়িতে মিন্টুদা কাজ করছে প্রায় বছর 40। অর্ণবের বাবার সময় থেকেই রয়েছে ও। এখন একটু হেসে বলল, গৌতম এসছে, ডাকছে তোকে, এই তুই এসে খবর দিসনি ওদের? অর্ণব তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। গৌতম ওর সঙ্গে পড়েছে ক্লাস 10 পর্যন্ত। তারপর অর্ণব সায়েন্স নিল, ও নিল কমার্স। এখন ডায়মন্ড ইলেকট্রিক্যালস নামের এই পাড়ারই একটা দোকানে অ্যাকাউন্টস দেখে সে। গৌতম এসেছে মানে গৌরবও এসেছে। ওরা যমজ ভাই, যদিও দেখতে মোটেই একরকম নয়। অর্ণব তাড়াতাড়ি টি শার্টের ওপরে একটা চাদর জড়িয়ে নিয়ে তরতর করে নিচে নেমে এলো। ডিসেম্বর মাসের মাঝামাঝি। আজ একটু ঠান্ডা পড়েছে।
ওকে দেখে একগাল হাসল গৌরব। কি রে শালা, এসে খবর দিলি না? আর আমি তো ভাবলাম প্যারিস থেকে কোনো স্বর্ণকেশীকে বিয়ে ফিয়ে করে নিয়ে এসেছিস বোধহয়। আমাদের দেখতে দিবি না বলে লুকিয়ে ফুকিয়ে বাড়িতে ঢুকেছিস। কিরে? মিন্টুদা অর্ণবের সঙ্গেই নেমে এসেছিল। এখন কাঁধের ঝাড়নটা দিয়ে টেবিলটা অকারণেই একবার পরিষ্কার করে নিয়ে মৃদু গলায় বলল, তাহলেও একটা কাজের কাজ হতো। বলে আর দাঁড়ালো না। রান্নাঘরের দিকে হাঁটতে হাঁটতে গলা তুলে বলল, মোট কত কাপ চা বসাবা? একবারে 5 কাপ চাপিয়ে দাও মিন্টুদা, অরবিন্দ আর বিপ্লব আসছে। অর্ণব কড়া গলায় মিন্টুদার দিকে তাকিয়েছিল। গৌরব পাত্তা না দিয়ে বলল, কিরে, এবার ফ্রান্স থেকে কিছু আনলেই নাকি? অরবিন্দ এসে ইংরেজিতে হামলা করবে কিন্তু। অরবিন্দ ওদের আড্ডার অপরিহার্য সঙ্গী। ইচ্ছে করেই অনর্গল ভুল ইংরেজি বলে। ওটা ওর একটা প্রাচীন বাঁদরামো, যেটা ও ক্লাস 7 থেকেই চালিয়ে আসছে। 6 থেকে 7-এ উঠতে ইংরেজিতে 22 পেয়েছিল। এটা নাকি তারই প্রতিশোধ। সত্যি বলতে কি, অরবিন্দ বেশ কিছুক্ষণ ওই বিচিত্র ইংরেজিটা না বললে ওদের অস্বস্তি হয়। অর্ণবের এই টুকিটাকি জিনিসপত্র কিনে রাখার ব্যাপারটা ওর বন্ধুদের জানা আছে। প্রত্যেকবার বিদেশ থেকে ফিরলে এই খবরটা নিয়ে থাকে ওরা। প্রতিবারই যে অর্ণব কিছু না কিছু আনবেই এমন কোনো কথা নেই, তবে অর্ণবের মস্ত পরিবারটার অধিকাংশ সদস্যই এখন ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে দুনিয়াভর। কাজেই নিজের শখের জিনিস দেখানোর লোক বলতে এখন এই বন্ধুরাই। আপাতত অবশ্য একটু তিতকুটে গলায় অর্ণব জবাব দিল, কিচ্ছু আনিনি, আনলেও তোদের দেখাতাম না। এই তোরাও আজকাল মিন্টুদার মতো শুরু করেছিস। আহা, রাগ করিস কেন? চমৎকার একটা চাকরি করছিস ভাই। বয়সও আমাদের প্রায় 30 হতে চলল। দেখ, লুকিয়ে প্রেম করার বয়স 15 বছর আগে চলে গেছে। এই সময় বন্ধু বান্ধবেরা, বাড়ির লোকজন বিয়ের জন্য একটু ঠেলাঠেলি করেই। রাগের মাথায় পড়াং করে একটা বিয়ে করে ফেলতে অটো, এদের দেখিয়ে দে। সবাই যদি মিন্টুদা হয়ে যায়, পৃথিবীটা কি বোরিং হয়ে যাবে ভেবে দেখ। এই সময় দরজার কাছ থেকে অরবিন্দর বিরক্ত গলা শোনা গেল। দ্য লাইট অফ উঠোন ইজ অফ, অল ডার্কনেস। কি একটা যেন ভাঙলো পায়ের নিচে পড়ে। অর্ণব একটু অবাক হলো। ওদের বাড়িটা পুরনো হলেও মিন্টুদা প্রাণপণে পরিষ্কার রাখে। সদর দরজা দিয়ে ঢুকতেই একটা চৌরস বাঁধানো উঠান, তার 3 দিকে সার সার ঘর। সদর দরজার মুখোমুখি ঘরটাই বৈঠকখানা, যেখানে এখন ওরা বসে আছে। উঠানে কয়েকটা ফুলের গাছ ছাড়া আর কিচ্ছু নেই। অরবিন্দর পায়ের নিচে কিছু পড়ার কথা নয়। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে লাইটটা জ্বালিয়ে দিল অর্ণব। উঠানের মাঝখানটায় ভ্যাবাচাকা মুখ করে দাঁড়িয়ে আছে অরবিন্দ, হাতে একটা বাজারের ব্যাগ। আলো জ্বলে উঠতে ও নিচের দিকে তাকালো পায়ের নিচে কি পড়েছিল সেটা দেখার জন্য। অর্ণব 3 ধাপ সিঁড়ি বেয়ে নেমে এলো উঠানে। তারপর অরবিন্দের মতোই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। উঠানের ঠিক মাঝখানে পড়ে আছে একটা অদ্ভুত দেখতে জিনিস। ওর তর্জনীর আকারের একটা আয়তাকার চ্যাপ্টা জিনিস, যা সামনের দিক থেকে একটা ছুরি বেরিয়ে আছে, আর পেছনের দিকে ওই রকমই ছুরির মতো একটা অংশ বেখাপ্পাভাবে উঠে আছে। নিচু হয়ে সাবধানে ওটা কুড়িয়ে নিল অর্ণব। ওর ভুরু কুঁচকে গেছে। গৌতম আর গৌরব বেরিয়ে এসেছে ইতিমধ্যে। ওরাও এসে দাঁড়িয়েছে ওর পাশে। অবাক গলায় অরবিন্দ জিজ্ঞেস করল, হোয়াট ইজ দিস? এরকম কিছু তো আগে দেখিনি। নীল কাটার নাকি রে? পেন্সিল শার্পনার মনে হচ্ছে। আরে সেই ছেলেবেলায় পেন্সিল কাটতা মনে নেই? না রে, এটা অন্য একটা জিনিস। এককালে, মানে সে বহুকাল আগের কথা, লেখার সময় লোকজন এই দিয়ে পালক কাটত। বাট লেখার সময় পালক কাটতে যাবে কোন দুঃখে? লিখবে না মুরগি ছাড়াবে? অরবিন্দ আর গৌতম হাসতে যাচ্ছিল, অর্ণব কিন্তু হাসল না। তখন তো পেন ছিল না, সবাই পাখির পালক দোয়াতে ডুবিয়ে লিখত।
তো সেই পালকটাকে এই যন্ত্র দিয়েই ধারালো করে নেওয়া হতো। হোয়াট আ কাণ্ড! নাম কি এই জিনিসটার? কুইল কাটার। যে পালক দিয়ে লেখা হতো সেটাকে বলা হতো কুইল, তাই এটার নাম কুইল কাটার। কোথেকে আনলি, মানে কিনলি ওর থেকে? এখন তো এসব পাওয়াই যায় না আজকাল। আর পালক ফালক দিয়ে কে লেখে? সেই জন্যই তো এরকম হকচকিয়ে গেলাম রে। এটা কীরকম কথা হলো? ইউ বাই কুইল কাটার অ্যান্ড ইউ সারপ্রাইজড? আসল কথাটা হলো, এটা আমি কিনিনি, জীবনে চোখেই দেখিনি। দ্বারকানাথের উপরে একটা বই পড়তে গিয়ে এই যন্ত্রটার উল্লেখ পেয়েছিলাম। কৌতূহল হয়েছিল জিনিসটা কেমন দেখতে। নেটে ছবি দেখেছিলাম, তাই চিনতে পারলাম। আজব ব্যাপার, তুই কিনিসনি অথচ এটা এখানে পড়ে আছে। এই মিন্টুদা কারোর কাছ থেকে নিয়ে আসেনি তো? ওসব সেই বা আনতে যাবে কেন? পাবেই বা কোথায়? সেই জন্যই তো এতটা অবাক হলাম, জিনিসটা এলো কোত্থেকে রে? গাড়ি থেকে নেমে একটু উঁচু গলায় সুমিত বললেন, কাল 10টা, ব্যারাকপুর। ড্রাইভার যুধিষ্ঠির অসম্ভব চুপচাপ স্বভাবের মানুষ। নীরবে মাথা নেড়ে গ্যারাজের দিকে ঘুরিয়ে নিল গাড়িটা। সুমিত ডাইনে ঘুরে গেটের দিকে এগিয়ে গেলেন। যুধিষ্ঠির গাড়িটা গ্যারাজে ঢুকিয়ে চাবি দিয়ে যাবে। একটু টায়ার্ড লাগছে আজ। সেই সকালে বেরিয়েছেন, এখন প্রায় রাত 9:30। সারা দিন ধরে রোগী দেখতে ইদানিং আর ভালো লাগে না, কিন্তু এই একটা দিন চেম্বার কমানো যায়নি। বেল বাজাতে গিয়েও থেমে গেলেন সুমিত। সিঁড়ি দিয়ে দ্রুত নেমে আসছে কেউ। সুমিত একটু অবাক হলেন। বাড়িতে তো প্রণতি ছাড়া আর কারোর থাকার কথা নয়, কিন্তু তার পক্ষে এমন তরতর করে সিঁড়ি বেয়ে নেমে আসাও তো সম্ভব নয়। কেউ এলো নাকি? পরক্ষণেই সুমিতের ক্লান্ত মুখ ঝলমলে হাসিতে ভরে গেল। টুবাই নেমে এসেছে, তার মানে মেজো মামাও এসেছেন নির্ঘাত। আরে কখন এলি টুবাই? খবর দিসনি তো? সবাই এলি? না, মা এলো না, কি নাকি একটা পুজো আছে সেই কারণেই। তবে বাবা তোমার জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরেই। খুশিয়াল গলায় বলল টুবাই, তারপর প্রণাম করল। ওদের বাড়িতে এখনও এইসব খুব চলে। সুমিত বাধা দিলেন না, বললেন, চল তাহলে আগে তোর বাবার সঙ্গে দেখা করি। নির্ঘাত বিয়ের বাজার করতে এসেছিস তাই না? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে টুবাই বলল, না না, তাহলে তো মা আসতো। আসলে কথাটা পুরোটা বলা হলো না, কারণ সিঁড়ির মুখে এসে দাঁড়িয়েছেন মেজো মামা। খালি গা, পরনে ধুতি, লম্বা চওড়া চেহারা, উল্টে আঁচড়ানো চুল, ফর্সা বুকের ওপর পইতে, গলায় সেই অদ্ভুত স্ফটিকের মালা, মুখে ঝকঝকে হাসি। ভরাট গলায় বললেন, এই যে সুমিত, এখনো এত রাত অব্দি রোগী দেখছো? এই নাকি তুমি চেম্বার কমিয়ে দিচ্ছ? এবার সুমিত এগিয়ে এসে প্রণাম করলেন। মেজো মামা আসলে তার নিজের মামা নন, প্রেমেন্দ্রনাথ দেবনাথ, সুমিতের স্ত্রী প্রণতির মেজো মামা, অর্থাৎ ঠিকঠাক বললে সুমিতের মামা শ্বশুর। বাড়ি আসামের বরপেটায়। কাঠ এবং অন্যান্য জিনিসের ব্যবসার সূত্রে প্রচুর ঘোরাঘুরি করেছেন। বিচিত্র সব অভিজ্ঞতা আছে ঝুলিতে। কোনো কারণে সুমিতের প্রতি তার একটা বাড়তি স্নেহ আছে। এখন তিনি জামাইয়ের মাথায় হাত রেখে গাঢ় স্বরে বললেন, কল্যাণ হোক। যাও ফ্রেশ হয়ে এসো, এক কাপ চা খাই একসঙ্গে। আপনি এরকম হঠাৎ এসে পড়ায় কি যে ভালো লাগছে। আসতে হলো একটা অদ্ভুত কারণে। বলছি এসো। সুমিত একটু অবাক হলেন।
মেজমামার গলায় দুশ্চিন্তার সুর সাধারণত শোনা যায় না। দিল খোলা মানুষ, সারাক্ষণ হইচই করে বাঁচেন। এমন কি ঘটল যে এমন একজন মানুষ এমন চিন্তায় পড়ে গেলেন? খানিক পরে চা খেতে খেতে মেজমামা বললেন, গত পরশু অর্ণব ফোন করেছিল। অর্ণবকে? আমার বন্ধু, আমরা একসঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়েছি, এখন একটা আইটি কোম্পানিতে আছে। আচ্ছা, তা সে ফোন করেছিল কেন? সেটা বুঝতে না পেরেই তো তোমার বাড়িতে চলে এলাম। ওকেও এখানেই আসতে বলেছি। আমার বাড়িতে? ঠিক বুঝতে পারলাম না। ওই অর্ণব ছেলেটি কি আমার কথা বলেছে? না না, তোমাকে সে চিনবে কি করে? দুবাইয়ের বন্ধু তো। আমি যে প্রেততত্ত্ব নিয়ে একটু আধটু মাথা ঘামাই সেটা জানা আছে ওর, সেই কারণে ফোন করেছিল। ফোন পেয়ে যখন ছুটে এসেছেন তখন ব্যাপারটা যে গুরুতর সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আমার এখানে কেন সেটা তো। কারণ অর্ণব যাই ভাবুক, আমার ঘটনাটা শুনে প্রথমেই মনে হলো এটা বোধহয় একটা মানসিক অসুস্থতা। শুধু একজনের বদলে একসঙ্গে অনেকে অসুস্থ হয়ে পড়েছে, এই যা আলাদা। মানসিক অসুস্থতা? কার? কার নয়, কাদের। কিন্তু না, আজ নয়। সারাদিন রোগী নিয়েই কাটিয়েছ, এই রাত্রিরে বাড়ি ফিরে আর রোগ ব্যাধি নিয়ে গল্প করব না। অর্ণব কাল সকালেই আসবে। তার চেয়ে বরং বলো দেখি, এখন পাঞ্জাবির ব্যাপারে 1 নম্বরে কে আছে? গড়িয়াহাট। মেজমামা যে সচেতনভাবেই প্রসঙ্গটা আপাতত স্থগিত রাখলেন সেটা বুঝতে অসুবিধা হলো না সুমিতের। এর মানে হলো এখন আর চাপাচাপি করে লাভ নেই। হাসিখুশি মানুষ হলেও মেজমামা খুব শক্তপোক্ত স্বভাবের। এ বিষয়ে আর একটা শব্দও এখন বের করা যাবে না। ইতিমধ্যে প্রণতি এসে পড়লেন, ফলে কথাবার্তার মোড় ঘুরে গেল গড়িয়াহাট মোড়ের দিকে। কোন দোকানের পাঞ্জাবি সবচাইতে ভালো, প্রণতি সবিস্তারে ব্যাখ্যা করতে লাগলেন। টুবাইয়ের বিয়ে সামনেই, বোঝাই যাচ্ছে এবার কেনাকাটি শুরু করবেন মেজমামা, এবং অন্তত এই ব্যাপারে সুমিতের বদলে তিনি ভরসা করতে চলেছেন প্রণতিকেই। টুবাই উঠে পড়ল। আমি একটু বরং রেস্ট নেই। নির্ঘাত নিজের বিয়ের বাজারের আলোচনায় নাক গলাতে লজ্জা পাচ্ছে। মেজমামা এবার খুব উৎসাহের সঙ্গে ট্রেডার্স অ্যাসেম্বলি আর মোহিনীমোহন কাঞ্জিলালের মধ্যে কোনটা বেনারসি কেনার পক্ষে ভালো হবে সেটা নিয়ে তর্ক করতে লাগলেন আদরের ভাগ্নির সঙ্গে। শুধু সুমিতই বোধহয় লক্ষ্য করলেন তার চওড়া কপালে জেগে আছে স্পষ্ট দুশ্চিন্তার রেখা। সকালে চেম্বার থাক আর নাই থাক, ভোরে উঠে পড়াটা সুমিতের অভ্যেস। অনেক কালের ব্লাড সুগার, 8 ঘন্টা হাঁটা মাস্ট। বাড়ির সামনের রাস্তায় সেই কাজটা সেরে নেন তিনি। আজ পাক্কা 6টার সময় বাইরের ঘরে এসে অবশ্য থমকে দাঁড়িয়ে পড়তে হলো তাকে। মস্ত ড্রয়িং রুমের ঠিক মাঝখানটায় বসে আছেন মেজমামা। তার পরনে টকটকে লাল রঙের ধুতি আর চাদর। মেরুদণ্ড সোজা করে পদ্মাসনে বসে আছেন তিনি, চোখ ভুরুর মাঝখানে নিবদ্ধ। মুখ বন্ধ, অথচ গলা থেকে একটা অদ্ভুত ধ্বনি ভেসে আসছে, ঠিক যেমন শব্দ সুমিত কখনো শোনেননি। না, শুনেছেন। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর তার মনে হলো খুব ছোটবেলায় তার পড়ার ঘরে একবার একটা কালো কুচকুচে ভ্রমর ঢুকে পড়েছিল। সেটা যখন উড়ছিল তখন এমনই একটা অনুচ্চ অথচ তীব্র গুঞ্জনের শব্দ পাওয়া যাচ্ছিল। এই মুহূর্তে কতকটা তেমনই একটা গুনগুন শব্দে
ঘরটা যেন অল্প অল্প কাঁপছে। খুব সাবধানে পা ফেলে ঘর থেকে বেরিয়ে এলেন সুমিত। মেজমামা কি করছেন তার কোনো আইডিয়া নেই, কিন্তু এই অবস্থায় বসে থাকা কোনো মানুষকে বিরক্ত করতে ইচ্ছে করে না। 6:30 নাগাদ হাঁটা শেষ করে সিঁড়ির দিকে এগোচ্ছিলেন সুমিত। এমন সময় বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো একটা গাড়ি। সুমিত এক ঝলক তাকিয়ে সিঁড়িতে পা দিতে যাচ্ছিলেন, তার আগেই শুনতে পেলেন একটা অচেনা গলার প্রশ্ন। আচ্ছা, ডক্টর সুমিত চক্রবর্তী কোন ফ্লোরে থাকেন? এখানে পেশেন্ট আসার কথা নয়, তবে সুমিত এমন একটি বিষয়ের ডাক্তার যেখানে পেশেন্টের অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে। সিঁড়ি থেকে পা নামিয়ে গেটের দিকে এগোলেন সুমিত। জিজ্ঞেস করলেন, আপনি কি পেশেন্ট? না না, আমি পেশেন্ট নই, আসলে সৌমেন্দ্রনাথ দেবনাথ আমাকে এই অ্যাড্রেসে আসতে বলল। হি ইজ মাই ফ্রেন্ড। তো আচ্ছা, আপনি কি অর্ণব? মানে হ্যাঁ হ্যাঁ, অর্ণব সেন। আপনি কি? আমি সুমিত চক্রবর্তী। সৌমেন আমার বাড়িতেই আছে, আসুন আমার সঙ্গে। ওহ, নমস্কার ডাক্তারবাবু। আসলে সৌমেন বলল। হ্যাঁ, কাল রাতেই শুনেছি আমি আপনি আসবেন সকালে। চলুন উপরে গিয়ে কথা বলা যাবে। চা খাবেন নিশ্চয়ই? অন্যদিন হাঁটা শেষ করে ওপরে এসে চা পান করে প্রণতিকে ডেকে তোলেন সুমিত। আজ অবশ্য প্রণতি উঠে পড়েছেন, টুবাইও। দুজনে বসেছিলেন মস্ত ড্রয়িং রুমটার সোফায়। টেবিলে রাখা চায়ের কাপ থেকে অপূর্ব সুঘ্রাণ আসছে। মেজমামা বোধহয় চেঞ্জ করতে গেছেন, তাকে দেখতে পেলেন না সুমিত। তাই টুবাইকে ডেকে বললেন, এ দেখ, সকালবেলায় কাকে নিয়ে এসেছি। টুবাই দরজার দিকে পেছন ফিরে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিল। সুমিতের গলা শুনে দরজার দিকে তাকিয়ে তাড়াতাড়ি উঠে এলো। বাপরে, তুই তো সাহেব হয়ে গেছিস। হ্যাঁ, 6:30 মানে একেবারে 6:30। আয় আয়, বসে পড়, চাও হয়ে গেছে। জামাইবাবু, এ হলো অর্ণব, ওর কথাই কাল বলছিলাম। অর্ণবের মুখোমুখি সোফাটায় বসে এতক্ষণে ভালো করে ছেলেটাকে দেখলেন সুমিত। টুবাইয়ের মতোই বয়স হবে, 27 বা 28। বেশ লম্বা, সুন্দর স্বাস্থ্য, ঝলমলে চেহারা। আজকালকার দিনের পক্ষে একটু বেমানান একটা সরু গোঁফ আছে, কিন্তু ছেলেটির ফর্সা মুখে সেটা চমৎকার মানিয়ে গেছে। উজ্জ্বল নীল আর সোনালি একটা ফুল হাতা সোয়েটার পরে এসেছে ছেলেটি। রীতিমতো হ্যান্ডসাম যাকে বলে, কিন্তু চোখের কোলে গাঢ় কালো ছোপটা অভিজ্ঞ ডাক্তারের চোখ এড়িয়ে গেল না। ছেলেটি কোনো কারণে অসম্ভব দুশ্চিন্তায় আছে। অবশ্য তা না হলে ও মেজমামাকে ফোন করত না। এই সময় একটা বেডরুমের দরজা খুলে মেজমামা বেরিয়ে এলেন। এই সকাল বেলাতেই স্নান সেরে নিয়েছেন, এখন পরনে সাধারণ পায়জামা পাঞ্জাবি। দেখলে অনুভব করা অসম্ভব যে একটু আগে এই মানুষটি রক্তাম্বর পরিহিত অবস্থায় পদ্মাসনে বসে ধ্যান করছিলেন। একগাল হেসে গমগমে গলায় তিনি বললেন, গুড মর্নিং এভরিবডি। বাহ, চা হয়ে গেছে। আরে অর্ণব এসে পড়েছে দেখছি। না না, উঠতে হবে না, উঠতে হবে না, এখন তোমরা সব বড় হয়ে গিয়েছো। কই রে পিনু, চা দে। অর্ণব অবশ্য শুনল না, তাড়াতাড়ি উঠে পড়ে মেজমামাকে প্রণাম করল, সুমিত আর প্রণতিকেও। তারপর নিজের চেয়ারে ফিরে গিয়ে আবছা হেসে বলল, আপনি যে ফোন পেয়েই চলে আসবেন ভাবিনি। আসলে গোটা ব্যাপারটা এমনই ধোঁয়াটে। গত পরশু আবার। চায়ের কাপে বড় একটা চুমুক দিয়ে মেজমামা বললেন, এভাবে নয়, এভাবে নয়, খোলসা করে বলো অর্ণব। খুব ছোটখাটো কোনো ব্যাপারও বাদ দিও না, লুকোবে না কিচ্ছু, ডিটেলসে বলো। আমি তবু কিছু কিছু জানি, আমার জামাই কিছুই জানে না, ওরও সব শোনা দরকার। ওর জানা দরকার কেন? দেখো অর্ণব, তুমি নিজেই বলেছ
তোমার এবং তোমার বেশ কয়েকজন বন্ধুর আচার আচরণ যেন সম্প্রতি অদ্ভুতভাবে বদলে গিয়েছে। তোমার মতে গোটা ব্যাপারটাই প্যারানর্মাল হতে পারে। এ পৃথিবীতে এমন অসংখ্য ঘটনা প্রতি মুহূর্তে ঘটে চলেছে সোজা বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। কিন্তু এটাও ঠিক, একদল মানুষের আচরণ বদলে যাওয়ার ঘটনা এর আগে ঘটেছে বিভিন্ন সময় বিভিন্ন দেশে। প্রথমে সেগুলোকে প্যারানর্মাল ঘটনা বলে মনে হলেও পরে বোঝা গেছে সেগুলো আসলে নিছক মানসিক বিকার। মধ্যযুগের ইউরোপে ডান্সিং ডেথের ঘটনা তোমার মনে আছে নিশ্চয়ই। আমি তাই প্রথমে বুঝে নিতে চাইছি তোমাদের ক্ষেত্রে এই দুটোর মধ্যে ঠিক কোনটা ঘটেছে। কিন্তু ইনি তো ডাক্তার। Yes, he is a doctor, but he's a psychiatrist. ও, সেই জন্যই আপনি এখানে আসতে বলেছিলেন আমায়। ঠিক ধরেছ। এইবার ধীরে সুস্থে গোটা ব্যাপারটা বলো আমাদের, আর যা বললাম কিচ্ছু বাদ দেবে না। অর্ণব নিজেও কাপ হাতে নিয়েছিল। এখন ফের সেটাকে টেবিলের ওপর নামিয়ে রেখে সোজা হয়ে বসল। আস্তে আস্তে অন্যমনস্ক হয়ে গেল ওর দুটো চোখ, যেন সেই অদ্ভুত ঘটনাগুলো ভেসে উঠছে ওর চোখে। ব্যাপারটা শুরু হয়েছিল আমি প্যারিস থেকে ফেরার পরেই। ইনফ্যাক্ট যেদিন আমি ফিরলাম সেদিনই সন্ধেবেলায় কয়েকজন বন্ধু এসেছিল বাড়িতে। তোমার বাড়িতে আর কে কে আছেন? আমি আর মিন্টুদা, এখন আর কেউ নেই। বুঝলাম না, তোমার বাবা মা? আমার জন্মের বছরখানেক পরেই আমার মা মারা গিয়েছেন। স্বভাবতই তাঁর কোনো স্মৃতি নেই আমার মনে। মানুষ হয়েছি বাবার কাছে। তখন বাড়ি ভর্তি লোক, দুই কাকা, তাদের ফ্যামিলি, পিসিরা। চিতপুর রোডের কাছে একটা পুরনো আর বড়সড় বাড়ি আছে আমাদের, সেখানেই একসঙ্গে থাকতাম সবাই। তারপর যা হয়, দুই কাকা বাড়ি করে চলে গেলেন বাগুইহাটির দিকে। পিসিদের বিয়ে হয়ে গেল। বাবা মারা গেলেন গত বছরের আগের বছর। এখন বাড়িতে আমি একাই। মিন্টুদা বহুকালের কাজের লোক। আমি বলতে গেলে ওর হাতেই মানুষ হয়েছি। অত বড় বাড়িতে একা থাকতে তোমার অস্বস্তি হয় না? না, তেমন বড় কোনো অস্বস্তির কারণ কখনো ঘটেনি। জমজমাট জায়গা, পাড়া প্রতিবেশীরা সবাই চেনে জানে, এক ডাকে 50টা লোক জড়ো হয়ে যায়। তাছাড়া কলকাতায় থাকলে আমাদের বাড়ির একতলাটাই বরাবর বন্ধুবান্ধবদের আড্ডা মারার জায়গা। ওরা 9টা সাড়ে 9টা অবধি থাকে, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়ি। অস্বস্তির তো কোনো কারণ নেই। বেশ, তারপর? হ্যাঁ, যা বলছিলাম, আমি যেদিন প্যারিস থেকে ফিরলাম সেদিনও সন্ধ্যাবেলায় বন্ধুরা সব এসেছিল। গৌতম, গৌরব, ঋষি, মানে অরবিন্দ। ডাকনাম বুঝি? না না, ওর আসল নাম অরবিন্দ। ছোটবেলায় ঋষি অরবিন্দ বলে খেপাতাম আমরা। তারপর আস্তে আস্তে ওটাই ডাকনাম হয়ে গেল। আচ্ছা, তারপর? অর্ণবের চোখ ঘুরে গেল জানলার দিকে। বাইরে রোদ ঝলমলে সকাল, কিন্তু ও দেখতে পাচ্ছে সেই সন্ধেটা যেদিন এই অদ্ভুত ব্যাপারটা ঘটেছিল। তারপরেই আস্তে আস্তে সব কিছু কেমন যেন পাল্টে গেল। কুইল কাটারটা হাতে নিয়ে ঘরে ঢুকলো অর্ণব। ওর ভুরুটা কুঁচকে রয়েছে, খটকা লাগছে। এই জিনিসটা ও জীবনে চোখেই দেখেনি, কেনা তো দূরস্থান। এখানে এটা এলো কোত্থেকে? অন্যেরা অবশ্য ব্যাপারটাকে তেমন পাত্তা দিল না। মিন্টুদা ইতিমধ্যেই চা রেখে গেছে, সঙ্গে পালং শাকের পকোড়া। ঘরে ভুরভুর করছে আসল দার্জিলিং চায়ের সুগন্ধ। ও নিজেও আর কুইল কাটারটাকে নিয়ে মাথা ঘামালো না। এই ঘরের উত্তর পূর্ব দিকের দেওয়ালটা জুড়ে একটা প্রকাণ্ড দেওয়াল আলমারি আছে, সেখানেই তুলে রাখলো জিনিসটা। পরে ভালো করে দেখতে হবে। অরবিন্দ সাবধানে হাতের ব্যাগটা টেবিলে রেখে আরাম করে বসে বলল,
আজ একটা হেব্বি জিনিস পেলাম, বুঝলি গৌরব? অর্ণবটা তো বেরসিক, এসবের মর্ম বুঝবে না। আই উইল গিভ ইট ইন ইয়োর হ্যান্ড। অর্ণব একটু আগেই কফি খেয়েছে, এখন আর চা খেতে ইচ্ছে করছিল না ওর। হাই তুলে বলল, নির্ঘাত ঝাড়বাতি ঝেড়ে এনেছে কারো বাড়ি থেকে। কেমন করে রাখলো দেখলি? একটা টুম করে শব্দ হলো না? আবার তুই ভাঙা বাড়িতে হানা দিয়েছিলি ঋষি, তোরা শিক্ষা হবে না। এই কথাটা বলার অবশ্য একটা বিশেষ কারণ আছে। উত্তর কলকাতায় এখনও প্রচুর পুরনো বাড়ি টিকে রয়েছে। যখন সেগুলো ভাঙা হয় তখন বাড়ির লোকজন পুরনো আসবাব বিক্রি করে দেয় জলের দরে। অরবিন্দ কাজ করে এজরা স্ট্রিটেরই একটা দোকানে। দোকানের মালিক একবার ওকে পাঠিয়েছিল এরকম একটা বাড়ি থেকে ঝাড়বাতি কিনে আনতে। খোলার সময় সেটা ভেঙে পড়েছিল প্রায় অরবিন্দর মাথায়। শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে আসায় সে যাত্রায় বেঁচে গিয়েছিল, নইলে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড হওয়ার কথা। অরবিন্দ অবশ্য সেসব কথায় কান দিল না, একগাল হেসে বলল, ওসব নয়, লুক অ্যাট দিস, এই দেখ। বলে বাজারের ব্যাগটা থেকে খুব সাবধানে বের করে আনলো একটা লম্বাটে গড়নের বোতল। ইগরি, তুই আবার ভাঙা শিশি বোতলের ব্যবসা শুরু করলি কবে? হ্যাঁ দেয়ার বাবা, ইউ উইল নেভার হ্যাভ আ হাই আইসাইট। তোদের আর এই জীবনে নজরটা উঁচু হবে না বলে কিনা ভাঙা শিশি বোতলের ব্যবসা? ওরে মূর্খ, এটা শেরি, নাম শুনেছিস জীবনে? এবার ওরা সবাই অবাক হয়ে এগিয়ে এলো টেবিলের কাছে। সেই কোন কালে গান শুনেছিলাম, জিন শেরি শ্যাম্পেন রাম। এই তাহলে শেরি। দেখি বোতলটা দে তো একবার হাতে। সবাই নেড়েচেড়ে দেখলো একবার বোতলটা। একটা অভিজাত ব্যাপার আছে বটে। হ্যাঁ রে, এ তো নির্ঘাত অনেক দাম হবে। এই তুই কোত্থেকে ঝেড়ে আনলি রে? এমন কিছু না, আমি অবশ্য কিনে আনিনি। পিঙ্কু মানে আমার মামাতো ভাইটা গিয়েছিল ব্যাংকক অফিসের কনফারেন্সে। ফেরার সময় ডিউটি ফ্রি শপ থেকে নিয়ে এসেছে। আরও সস্তা পড়ল, দুটো এনেছিল, আমায় একটা দিল। আমি খাইনি জীবনে, ভাবলাম একসঙ্গে খাই, কে জানে বাবা কেমন খেতে। অফিসের একটা ছেলে খাইয়েছিল একবার, বিচ্ছিরি খেতে। তার চেয়ে এবার ফ্রান্স থেকে যে নতুন কফিটা এনেছি ওটা। ধুত, তোকে খেতে হবে না। এই জন্যই আই নেভার স্প্রেড পার্ল ইন উলুবন। বাবা, এটা আবার নতুন কি নামালি? মানে কি এটা? মানে এই জন্যই আমি উলুবনে মুক্ত ছড়াই না। কে ভালো দিয়েছি তাই না? হ্যাঁ, যাকে যাকে এটা একটু খেয়ে দেখ। আরে বড় হয়ে গেছিস তো, কেউ কিচ্ছু বলবে না। আর এটা খেলে নেশা হয় না। এই দেখ অ্যালকোহল পার্সেন্টটা দেখ, দেখ মোটে 17। ও, বিয়ারের চেয়ে সামান্য বেশি। এই কিছু হবে না, খাদো অর্ণব, খা, ভয়ের কিছু নেই। আরে আমরা আছি তো। তোর যদি সেরি খেয়েও নেশা হয়ে যায় তাহলে আমরা তোকে চ্যাংদোলা করে না রবীন্দ্র সরণি ট্রাম লাইনে শুয়ে দিয়ে আসবো গিয়ে। হ্যাট, যত সব ফালতু কথা। এই গ্লাস নিয়ে আয় দেখি কটা, সেরি খেয়ে নাকি নেশা হবে। গ্লাসের অভাব অবশ্য নেই এই বাড়িতে। এককালে কর্তারা রীতিমতো মদ্যপান করতেন। তাঁদের আমলের গ্লাস এখনও থরে থরে সাজানো আছে এই ঘরেরই দেওয়াল আলমারিতে। সেসব অবশ্য অনেক আগের কথা। অর্ণব উঠে গিয়ে সেখান থেকেই কয়েকটা গ্লাস বের করে নিতে গেল, আর তখনই ওর চোখে পড়ল একটু আগেই রেখে দেওয়া সেই রূপোর গ্লাসটা। এই মুহূর্তে কেমন একটা নীলচে দেখাচ্ছে সেটাকে। ভুরু কুঁচকে গেল অর্ণবের। যত দূর মনে পড়ছে গ্লাসটা কেনার সময় দেখেছিল গ্লাসটার রং রূপালি। মানে সেটাই তো হওয়ার কথা। লোকটা বলেছিল যে জিনিসটা রূপোর তৈরি। এই ঘরটা প্রকাণ্ড। এককালে 4খানা ঝাড়বাতি জ্বলত। এখন শুধু মাঝের টেবিলটার ওপরে একটা বড় আলো ঝুলে থাকে। তাতে ঘরটার সব কোণে আলো পৌঁছায় না। এই দেওয়াল আলমারিটাও একটু অন্ধকারেই থাকে।
কিন্তু এই মুহূর্তে প্যারিস থেকে আনা পানপাত্রটা কেমন যেন চকচক করছে। পরপর রাখা পুরনো গ্লাসগুলোর মধ্যে ওটাই চোখে পড়ছে আলাদা করে। এখন ও খেয়াল করল গ্লাসটা ঠিক পাশেই ও অজান্তেই রেখে দিয়েছে একটু আগে কুড়িয়ে পাওয়া কুইল কাটারটা। একটা অদ্ভুত অজানা আকর্ষণে সেদিকেই হাত বাড়িয়ে দিল অর্ণব। আলগোছে গ্লাসটা তুলে নেবার সঙ্গে সঙ্গে একবার শিউরে উঠল ওর সর্বাঙ্গ। কয়েক সেকেন্ডের জন্য ওর মনে হলো কে যেন ওর ভেতরে বসে প্রাণপণে হাত নেড়ে বারণ করছে ওকে, বলছে ওটা নিও না, যেখানে আছে থাক, এর ফল ভালো হবে না। একবার মাথা ঝাঁকিয়ে অস্বস্তিটা ঝেড়ে ফেলল অর্ণব। তারপর নিচের তাক থেকে পুরনো একটা ট্রে বের করে তার উপর সাজিয়ে ফেলল 4খানা গ্লাস। মিন্টুদাকে আর না ডেকে নিজেই ধুয়ে আনলো গ্লাসগুলো, তারপর সাবধানে রাখল টেবিলের ওপর। অরবিন্দ একটু অবাক হয়ে বলল, এই একটা গ্লাস অন্যরকম কেন রে? এটা তো আগে দেখিনি। এইবার অর্ণবের মনে পড়ল প্রত্যেকবার বিদেশ থেকে ফিরে নতুন কিছু কিনে আনলে বন্ধুদের দেখায়ও। গৌরব এবারেও জিজ্ঞেস করেছিল, কথায় কথায় ভুলে গিয়েছিল। এখন উৎসাহের সঙ্গে বলল, এই এটার কথা তো বলাই হয়নি, এবার ভার্সাই গিয়েছিলাম বুঝলি। ওই যেখানে ওই ভার্সাইয়ে সন্ধি হয়েছিল, এই ফ্রান্সে না? ও তুইও তো প্যারিসে গিয়েছিলি? তো সেই ভার্সাই প্রাসাদ দেখে বাইরের গলিগোলতাগুলোয় ঘুরে বেড়াচ্ছিলাম, তখনই একটা কিউরিও শপের মধ্যে এই গ্লাসটা দেখতে পেয়ে কিনে নিলাম। রূপোর জিনিস, প্রায় 100-1.5 বছরের পুরনো। কেমন দেখছিস জিনিসটা? গৌতম গ্লাসটা হাতে তুলে নিয়ে নেড়ে ছেড়ে দেখে বলল, অত পুরনো বলে কিন্তু মনে হচ্ছে না, বল? বেশ চকচকে আছে, কিন্তু বাইরের ডিজাইনটা খেয়াল করেছিস? আজকালকার দিনে না এরকম গ্লাস আর পাওয়াই যাবে না। কিন্তু তুই এটা কিনে আনলি কেন? মানে তোর কোন কমে লাগবে এটা? আরে এই গ্লাসে করে তো আর কেউ কফি খায় না। তোর কাজ, তুই বরং আমাকে এটা গিফট করে দে, ঠিক আছে? হ্যাঁ, রাতে ছাদে উঠে বেশ কি খাবো। একটু অস্বস্তি হলো অর্ণবের। ওদের মধ্যে একটা ভদ্রলোকের চুক্তি আছে। এক স্কুলে একই ক্লাসে পড়াশোনা করেছে ওরা। ছুটির পর স্কুলের মাঠে বল পিটিয়েছে, বাড়িতে না বলে গঙ্গার ঘাটে গিয়ে সিগারেট খেয়ে এসেছে। কিন্তু একটা জায়গায় ওরা আলাদা ছিল। অর্ণব বরাবরের ফার্স্ট বয়, ছেলেবেলা থেকেই যাকে বলে ব্রিলিয়েন্ট। ফলে ইঞ্জিনিয়ারিং পাশ করতে না করতেই বিরাট একটা চাকরি বাগিয়ে ফেলেছে ও। ওর বন্ধুরা জানে অর্ণব অনেক টাকা মাইনে পায়, কিন্তু সেটা নিয়ে কখনো কথা বলে না ওরা, ধার চায় না। হয়তো এই কারণেই এতদিন বন্ধুত্বটা টিকে গেছে। গৌতম বা গৌরবের অবশ্য বিরাট অবস্থা, কিন্তু বিপ্লব বা অরবিন্দ, যারা বেশ সাধারণ পরিবারের ছেলে, খেটে খায়, তারাও এটা মেনে চলে। আজ বেখেয়ালে গৌরব সেই নিয়মটা ভঙ্গ করল। ও জানে এই একটাই শখ অর্ণবের, দেশ বিদেশের পুরনো জিনিস কিনে এনে আলমারিতে রেখে দেওয়া। এর আগেও এমন অনেক জিনিস দেখিয়েছে ও, কখনো কেউ তার একটাও চায়নি ওর কাছে। আজ গৌরব কেন এটা চাইল সেটা অর্ণব বুঝতে পারল না। শুধু যে চেয়েছে তাই নয়, এই মুহূর্তে গ্লাসটাকে হাতে নিয়েই বসে আছে গৌরব। ওর স্থির দৃষ্টিতে চকচক করছে একটা অদ্ভুত লোভ, যা এর আগে কখনো দেখেনি অর্ণব। অন্যরাও কেমন যেন একটা অস্বস্তির চোখে তাকিয়ে রয়েছে গৌরবের দিকে। ব্যাপারটাকে হালকা করার জন্য অর্ণব বলল, শোন ভাই, এই বাড়িতে আর যাই থাক, গ্লাসের অভাব নেই। এটা নিস না, সবে সবে কিনে এনেছি। না, আলমারি থেকে অন্য একটা ভালো গ্লাস দিচ্ছি তোকে। কথাটা বলতে বলতে গৌরবের দিকে হাত বাড়ালো। এই কয়েক সেকেন্ডের মধ্যেই গৌরবের মুখটা কেমন যেন পাল্টে গেছিল। ফর্সা মুখটা লালচে হয়ে উঠেছে, চোখ দুটো ঘোলাটে।
কয়েক মুহূর্ত ধারালো চোখে ওর দিকে তাকিয়ে থেকে খুব অনিচ্ছা সত্ত্বেও গ্লাসটা আবার রেখে দিল টেবিলের ওপর। অস্বস্তিটা কাটিয়ে ওঠার জন্য গৌতম বলল, দে ঋষি, সেরি ঢাল, সেরি। খেয়েই দেখা যাক কি এমন বস্তু যা খেয়ে উত্তম কুমার পর্যন্ত গান গেয়ে ফেললেন। অরবিন্দ যেন একটু থমকে গিয়েছিল। এবার জোর করে হেসে বলল, সেই ভালো। ওফ, দেখ ভাই, এর ছিপিটাও কেমন অন্যরকম। দাঁড়া দাঁড়া দাঁড়া, খুলতে গিয়ে না কেলেঙ্কারি করে ফেলি, দাঁড়া। তেমন কিছু অবশ্য ঘটল না। নিরাপদেই সবকটা গ্লাসে অল্প অল্প করে পানীয় ঢেলে দিল অরবিন্দ। রূপোর গ্লাসটা ও আগে ভাগেই এগিয়ে দিল অর্ণবের দিকে। তারপর নিজের গ্লাসটা শূন্যে তুলে ধরে জোরালো গলায় বলল, চিয়ার্স। প্রথম চুমুকটা দিতেই মুখটা বিকৃত করে ফেলল অর্ণব। কি বিচ্ছিরি খেতে রে, মুখটা কেমন একটা হয়ে গেল। সত্যি স্বাদটা একটু অন্যরকম, তবে অন্যরা ওর মতো ওয়াকথু করল না। আস্তে আস্তে খেতে লাগলো পকোড়া দিয়ে। গৌতম বলল, আরে ওরকম ঢকঢক করে খায় নাকি কেউ? আমাদের মতো অল্প অল্প করে খা। না, তুই খেয়ে নে আমারটা, আমারও কফি ভালো। আর একটা চুমুক দে। হ্যাঁ, তার আগে একটু পকোড়া খেয়ে নে। ঋষি, এই পকোড়ার প্লেটটা কোলে নিয়ে বসে আছিস কেন? দে। একটা পকোড়া মুখে দিয়ে আবার একটা চুমুক দিল অর্ণব। এবার আর অত খারাপ লাগছে না। দেখলি তো, ওরে বাবা, সব কিছু খাওয়ার একটা নিয়ম আছে। তুই আগে থেকেই, আরে এমনি এমনি তো আর এইসব জিনিস সারা দুনিয়ায় বিক্রি হয় না, তাই না? আশ কথা পাশ কথা বলতে বলতে ওরা এবার খেতে লাগলো। খানিকক্ষণের মধ্যেই ফুরিয়ে গেল বোতলটা। অর্ণব শেষ কয়েক বিন্দু নিজের গ্লাসটায় ঢেলে নেবার চেষ্টা করতে করতে বলল, না রে ঋষি, ভালো একটা জিনিসই খাওয়ালি বটে। দিব্যি ফুরফুরে লাগছে। সারাদিন যা গেল। দেখলি তো, নেশা হয় না এসব খেলে, জাস্ট ক্লান্তিটা কেটে যায়। অরবিন্দ এমন করে হাসল যেন সেরই জিনিসটা ওই আবিষ্কার করেছে। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে দুপাশে দুটো হাত ছড়িয়ে দিয়ে বলল, বয়েজ, বেটার টু রেইন ইন দ্য হেল দ্যান সার্ভ ইন হেভেন। অর্ণবের মাথাটা অবশ্য একটু টলমল করছিল, কখনো খায়নি বলেই বোধ হয়। তার মধ্যেও ওর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। বাপরে, এটা কি বললি তুই? আরেকবার বল দেখি। কি আবার বললাম? ওই যে কি একটা বললি, বেটার টু, মনে পড়ছে না বাকিটা। এটা কোত্থেকে জোগাড় করলি? বেটার টু রেইন ইন হেল, তারপর কি যেন? For the first time in his life, he has said something praiseworthy. We should celebrate this day. Bravo, bravo, my boy, bravo. অর্ণবের বড় বড় চোখ দুটো গেল গৌরবের দিকে। এমনিতেই ও একটু কম কথা বলে, তার ওপর 12 পর্যন্ত পড়া ছেড়ে দিয়েছিল। এরকম ঝরঝর করে ইংরেজি বলতে ও গৌরবকে কখনো দেখেনি। গৌরব অবশ্য এখন আর বসে নেই, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে অরবিন্দর পাশে গিয়ে। দু হাতে ওকে কাছে টেনে নিয়ে ওর গালে শব্দ করে একটা চুমু খেলো। তারপর আবার বলল, Bravo, darling, bravo. This is straight from Milton. Paradise Lost. The eternal classic. সেটা আবার কি রে? বইয়ের নাম নাকি? অবশ্যই, জন মিল্টন দ্য গ্রেট। নিজের চেয়ারটায় যেন জমে গেল অর্ণব। এসব হচ্ছেটা কি? ক্লাস 1 থেকে চেনে ওদেরও। ঋষি মিল্টন আওড়াবে আর গৌরব সেটা ধরে ফেলবে, দুটোই তো প্রায় সমান অসম্ভব। চট করে টেবিলে পড়ে থাকা মোবাইলটা তুলে নিয়ে ঝড়ের বেগে যেটুকু মনে ছিল সবকটা শব্দ লিখে ফেলল সে।
বাকিটা অবশ্য লেখার দরকার হলো না। ওর বিস্ফারিত চোখের সামনে এখন মোবাইলে ফুটে উঠেছে কয়েকটা লাইন। সত্যি কথাটা জন মিল্টনের, তাঁর সবথেকে বিখ্যাত মহাকাব্য প্যারাডাইস লস্টের লাইনগুলো। অরবিন্দ আর গৌরব প্যারাডাইস লস্ট পড়তে আরম্ভ করলো কবে থেকে? ঠিক এইভাবেই শুরু হয়েছিল ব্যাপারটা। আর সত্যি বলতে কি, আমার মাথায় কিচ্ছু ঢোকেনি। সুমিত খেয়াল করলেন মেজ মামা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন অর্ণবের ধারালো মুখটার দিকে। এই মুহূর্তে অবশ্য সেই মুখে স্পষ্ট হয়ে উঠেছে বিভ্রান্তির রেখা। আমি না ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। আমি তো ড্রিঙ্ক করি না, তবে এটুকু জানি নেশার ঘরে মানুষ ভুলভাল বকতে পারে, আবার তো কেউ কেউ গোপন কথাও ফাঁস করে দেয়। তাই বলে নেশার ঘরে কেউ প্যারাডাইস লস্ট আওড়াতে মোটেই পারে না। পারে বই কি, যদি সেটা আগে থেকে জানা থাকে। তুমি একেবারে শিওর অর্ণব যে তোমার বন্ধুরা ইংরেজি লিটারেচার পড়ে না আদৌ? 100% শিওর স্যার। এরা আমার হাফ প্যান্টের বন্ধু। শুধু ওদের কেন, আমারও ইংরেজি সাহিত্যের দৌড় ক্লাস 12-এর টেক্সট বই পর্যন্ত। তাতে যা পাঠ্য ছিল সেটুকুই পড়েছি আমরা। নিজের মুখে বলতে একটু অস্বস্তি হচ্ছে। এটা অস্বস্তির সময় নয় অর্ণব, নির্দ্বিধায় বলো সব। হ্যাঁ, সেটাই বলছি। মানে আমি হলাম যাকে বলে আমাদের ব্যাচের ব্র্যান্ডেড ফার্স্ট বয়। 1 থেকে 12 পর্যন্ত কখনো আমি সেকেন্ড হইনি। মজাটা হলো আমার বন্ধুরা কিন্তু মাঝের বা শেষের দিকের ছেলে। দেখবেন ফার্স্ট বয়ের সাথে রেশারেশিটা থাকে সেকেন্ড বা থার্ড যারা হয় তাদের, ফলে বন্ধুত্বটা ঠিকঠাক হয় না। কিন্তু এই গৌতম, গৌরব, ঋষি, মানে অরবিন্দ আর কি, এরা ছিল সাদামাটা ছাত্র, পাড়ার বন্ধুত্ব যাকে বলে। আর সত্যি বলতে কি, আমারও কোনো কালে ওই লিটারেচার নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না। 12 পাস করেই ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে গিয়েছিলাম, তারপর আর এসব নিয়ে মাথা ঘামায়নি। সে তো বোঝাই যাচ্ছে, তা না হলে এই লাইনটা তোমাকে গুগল করে বের করতে হতো না। খুবই বিখ্যাত লাইন এটা। যারা যারা জীবনে এক লাইন মিল্টন পড়েনি তারাও এই লাইনটা জানে। একটা বয়সে কোটেশন মুখস্থ করার খুব ঝোঁক থাকে না, তখনই এটাও জানা হয়ে যায়। সেক্ষেত্রে অর্ণবের বন্ধুরাও সেভাবে এই লাইনটা জানতে পারে, তাই না? আপনারা বুঝতে পারছেন না, ঋষি অনর্গল ইংরেজি আওড়ায়, আর সবটাই ভুল ইংরেজি। একবার আমরা সবাই মিলে সাউথ সিটি মলে গিয়েছিলাম। সেখানে একজন সেল গার্ল আমাদের সাথে ইংরেজিতে কথা বলছিল। আগাগোড়া কথাবার্তা আমাকেই চালাতে হয়েছিল। ওরা তো আমার পিছনে প্রায় লুকিয়ে পড়েছিল, বিশেষ করে অরবিন্দ। সব কথাবার্তা হয়ে গেলে বেরিয়ে এসে হাঁপ ছেড়ে বলেছিল, সত্যিকারের ইংরেজি বলতে হবে জানলে কোন শালা, সরি, মানে কে এখানে আসতো আর কি। তারপর এরকম আর কিছু ঘটেছে? আস্তে আস্তে অন্যরকম হয়ে গেল অর্ণবের চোখ দুটো। যেন মনে মনে ও ফিরে যাচ্ছে সেই এজরা স্ট্রিটের বাড়িটার বাইরের ঘরটায়। সেদিন আরও খানিকক্ষণ হইহুল্লোড় করে ওরা চলে গেল। মিন্টুদা খেতে ডাকলো 10টা নাগাদ। কেমন একটা অদ্ভুত চোখে তাকাচ্ছিল আমার দিকে। সত্যি কথা বলতে আমারও একটু লজ্জা লজ্জা করছিল। ছোটবেলা থেকে মিন্টুদের কাছেই মানুষ হয়েছি। আমি অবশ্য কিছু করিনি, যা গোলমাল করার ওরাই করেছিল। তবু এমনও তো কিছু হয়নি কখনো আগে। তোমরা এর আগে কখনো একসঙ্গে বসে ড্রিঙ্ক করতে না? নেভার। এই একটা ব্যাপারে আমি স্ট্রিক্ট ছিলাম। ওরা সবাই মাঝে মধ্যে খায়, সেটাও খুব রেয়ার, কিন্তু সেটা আমার বাড়িতে নয়। আর আমি নিজে যেহেতু খাই না, ওরাও কখনো আমাকে চাপাচাপি করেনি। তাছাড়া আমি দেশে থাকলে সন্ধ্যের পরে ওরা তো আমার বাড়িতেই আড্ডা মারে। চপ, চা, কফি, বড় জোর টুকটাক সিগারেট, ওই পর্যন্তই আমাদের দৌড়। সে অর্থে রেগুলার মদ খায় এমন কোনো বন্ধুই নেই আমার।
বেশ, তারপর? পরদিন অফিস ছিল। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে আমার কেবলই মনে হতে লাগলো কখন সন্ধে হবে, কখন বাড়ি ফিরে যাব আর ওরা আসবে। সেটা তো হতেই পারে, তোমরা তো প্রায় প্রত্যেক দিনই সন্ধ্যের পর ওই ঘরটায় আড্ডা মারতে। তা বটে, কিন্তু এরকম অস্থির লাগেনি কখনো। মনে হচ্ছিল দিনটা যেন অসম্ভব লম্বা হয়ে গেছে। হঠাৎ কাজে মনই বসছিল না, যেটা এর আগে কখনো ঘটেনি। টুকটাক ভুল হলো দু একবার, আর সবচাইতে মারাত্মক ব্যাপারটা ঘটল বাড়ি ফেরার পথে। কি ঘটলো? জীবনে প্রথম আমি দুটো ব্র্যান্ডির বোতল কিনে বাড়ি ফিরলাম। মেজো মামার ভুরু দুটো যে উঠে গেছে, সুমিত সেটা খেয়াল করলেন। তিনি কিছু বলার আগেই সুমিত বললেন, ওয়েল, এটাও তেমন মারাত্মক কোনো ব্যাপার নয়। হতেই পারে প্রথমবার বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করে ব্যাপারটা তোমার ভালো লেগে গিয়েছিল, এরকমটা আকছার ঘটে। তাই কি? মানে হঠাৎ এরকম একদিনে চরিত্রের পরিবর্তন ঘটতে পারে? পারে বই কি। আমি নিজে সারা জীবন বাংলা গান শুনে এসেছি। ফেভারিট গায়কের নাম শ্যামল মিত্র। জীবনে কটা ইংরেজি গান শুনেছি হাতে গুনে বলা যায়। একদিন এই ধরুন মাসখানেক আগে মেয়ে কয়েকটা গানের লিঙ্ক পাঠালো। কুইন নামে একটা ব্যান্ডের গান। সত্যি বলতে আমি এদের নামও শুনিনি এর আগে, কিন্তু এত ভালো লেগে গেল যে গত 1 মাস ধরে আমি শুধু এদেরই গান শুনে চলেছি এক নাগাড়ে। হ্যাঁ, এরকমটা যে হয় না তা অবশ্য নয়, তবে তাহলে তুমি সেদিন নিজেই? হ্যাঁ, নিজেই ব্র্যান্ডি কিনে ঘরে ঢুকলাম। 8টার মধ্যেই ওরা সবাই চলে এলো। সেদিন বিপ্লব এসেছিল, আমাদের আর এক বন্ধু। সবাই মিলে আবার বসে গেলাম টেবিল সাজিয়ে। আশ্চর্য ব্যাপার হলো, ঋষি সেদিন আবার নিয়ে এসেছিল একটা শেরির বোতল, নিজেই কিনে এনেছিল। গৌতমের পকেট থেকে বেরোলো কাজুর প্যাকেট, আর আমি কিছু বলার আগেই গৌরব বলে উঠল, এই সেই রূপোর গ্লাসটা আজ আমি খাও কিন্তু। কোন রূপোর গ্লাস? ওহো, যেটা তুমি সেই ভার্সাই থেকে কিনে এনেছিলে। হ্যাঁ ঠিক বলেছেন, সেই গ্লাসটা। আগের 3 রাত্রিরে ও ওই গ্লাসটাই চেয়েছিল না? একদম তাই। আজ আমিও আর কথা না বাড়িয়ে গ্লাসটা এগিয়ে দিলাম ওর দিকে। বিশ্বাস করুন, ওর মুখটাই যেন পাল্টে গেল, হাবভাবও যেন অন্যরকম হয়ে গেল। গ্লাসটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করলো, ডোন্ট ইউ হ্যাভ আইস ইন ইউর রেফ্রিজারেটর? ফ্রিজে বরফ আছে নিশ্চয়ই, কিন্তু তুই এরকম খটোমটো করে ইংরেজি বলছিস যে বড়। ঋষি কিন্তু রাগ করবে, ওটা ওর ফিল্ড, ওকেই ছেড়ে দে না বাবা। মেজো মামার মুখটা ক্রমশ থমথমে হয়ে যাচ্ছিল। অরবিন্দ কি সেদিন ঠিকঠাক ইংরেজি বলছিল? সারাক্ষণ। আর সবচেয়ে বড় কথা, সেগুলো সব নির্ভুল ইংরেজি। বললে বিশ্বাস করবেন না, সব কথার মানে আমি নিজেও বুঝতে পারছিলাম না। মানে ওরকম ইংরেজি আজকালকার দিনে কেউ বলে না। পুরনো ইংরেজি সিনেমায় যেভাবে ডায়ালগ বলে, অবিকল সেইভাবে ইংরেজি বলছিল, নিখুঁত। সুমিতের মাথা ক্রমশ গুলিয়ে যাচ্ছিল। তিনি নিজে পারতপক্ষে ড্রিঙ্ক করেন না, কিন্তু পার্টিতে যেতে হলে হাতে গ্লাস নিয়ে হাসি হাসি মুখে গল্প করতে থাকেন, আর মন দিয়ে অন্যদের পাল্টে যাওয়াটা খেয়াল করতে থাকেন। বলতে গেলে ওটাই ওর নেশা। কিন্তু মদ্যপানের এই রকম প্রভাবের কথা তিনি কোনো কালে শোনেননি। প্রচুর অ্যালকোহলিক পেশেন্টকে ধরে আনা হয় তার কাছে। সেই সব পেশেন্ট পার্টির কাছেও এরকম কোনো নালিশ শোনার অভিজ্ঞতা তার হয়নি। অনেকেই মদ্যপানের পর ইংরেজি বলতে আরম্ভ করে, কিন্তু যে ঠিকঠাক ভাষাটা জানেই না, সে হঠাৎ নির্ভুল এবং পুরনো ধাঁচের ইংরেজি বলতে পারবে কি করে? তারপর খেয়াল করলাম ব্যাপারটা ক্রমশ ছড়িয়ে যাচ্ছে। বিপ্লবও ওদের মতোই সাদামাটা ছেলে। অনেকদিন বেকার বসেছিল, পরে নিমতলা ঘাটের কাছে একটা কচুরির দোকান দিয়ে এখন খানিকটা নিজের পায়ে দাঁড়িয়েছে।
3-4 দিন পর থেকে সেই বিপ্লব পর্যন্ত মানে ছচ্ছরে ইংরেজি বলতে লাগলো দুপাত্তর পেটে পড়ার পরেই। তার মানে তোমার বাড়ির একতলার ঘরে এই মদের আসরটা নিয়মিত বসতে আরম্ভ করলো। একবার অস্বস্তি ভরে মেজমামার থমথমে মুখের দিকে তাকালো অর্ণব। তারপর মাথা নিচু করে বলল, হ্যাঁ, এবং সেটা কিন্তু ওদের ইচ্ছেতে নয়। দেখুন স্যার, কাজের সূত্রে সারা পৃথিবী ঘুরে বেড়াতে হয় আমাকে। অজস্র হোটেলে একা একা রাত কাটিয়েছি। সন্ধ্যের পরে পাবে যাওয়া সেসব জায়গায় নিয়ম, আমিও গিয়েছি, কিন্তু কোনোদিন এক ফোঁটা মদ স্পর্শ করিনি। অথচ বললে বিশ্বাস করবেন না, ইদানিং সন্ধ্যের পর থেকে যেন আমাকে টানতে আরম্ভ করতো ওই গ্লাসটা। এদিকে গ্লাসটা পালা করে ঘুরত। এক এক দিন এক একজন ওই গ্লাসটা টেনে নিত জোর করে। মাঝখানে একদিন ওরা সবাই মিলে মন্দারমণি চলে গিয়েছিল। অফিসে চাপ থাকায় আমি যেতে পারিনি। গোটা সন্ধ্যেটা ছটফট করেছি জানেন। বুঝতে পারছিলাম না একা একা এত বড় বাড়িটায় কি করব। অথচ দেখুন, আমি তো প্রায় সারা জীবন এইভাবেই থেকে এসেছি। গত 2 বছর তো পুরোপুরি একাই। কখনো তো এরকম লাগেনি। সেই রূপোর গ্লাসটা? কথা না বলে মাথা নাড়ল অর্ণব। সুমিত বিস্মিত চোখে ওর অসহায় মুখটার দিকে তাকিয়ে রইলেন। এত দ্রুত কেউ অ্যালকোহলিক হয়ে পড়তে পারে না। এর ভেতরে নিশ্চয়ই অন্য কোনো অস্বস্তিকর গল্প আছে। কিন্তু তার চাইতেও বড় কথা হলো আমাদের বন্ধুদের ওই পরিবর্তনটা। ঝরঝর করে ইংরেজি বলতে লাগলো ওরা। তারপর একদিন মিন্টুদার সকালবেলা আমাকে একটা অদ্ভুত কথা বলল। আমিও নাকি আগের দিন রাতে ওই রকমই সাহেবী কেতায় মিন্টুদাকে ডিনার লাগানোর হুকুম দিয়েছিলাম। সেদিন মিন্টুদা প্রায় কেঁদে ফেলেছিল। বলল, এসব কি হচ্ছে খোকা? হ্যাঁ, তুমি আরও সব চবে না। এভাবে জীবনে কখনো আমার সঙ্গে কথা বলোনি তুমি। কি হচ্ছে? মানে এত রেগে গিয়েছিল আমার ওপর যে তুমি করে কথা বলছিল। তারপরেই কি আমার কথা তোমার মনে হলো? না স্যার, ব্যাপারটা এইটুকুতেই থেমে থাকলো না। ক্রমশ ওদের বিহেভিয়ার পাল্টে যাচ্ছিল। একদিন গৌতম হঠাৎ এসে আমাকে বলল, আমাকে কিছু টাকা ধার দিতে পারিস? বন্ধুদের মধ্যে টাকা ধার চাওয়াটা তো খুব অস্বাভাবিক কিছু নয় অর্ণব। ওর ক্ষেত্রে অসম্ভব অস্বাভাবিক স্যার। আপনি নর্থ ক্যালকাটার মানুষদের কতটা চেনেন আমি জানি না। বিডন স্ট্রিটের ফুটপাথের চায়ের দোকানে বসে হয়তো কেউ আড্ডা দিচ্ছে, পরনে 7 পুরনো লুঙ্গি আর টি শার্ট, বসে বসে রাজা উজির মারছে। দেখলে আপনার হাসি পাবে। তারপর দেখবেন সেই লোকটাই উল্টো দিকের একটা প্রকাণ্ড প্রাসাদে ঢুকে পড়ল। কয়েক কোটি টাকার মালিক আসলে। এটা একেবারে ঠিক বলেছ। আমার কাছে এক ভদ্রলোক আসেন তার ওয়াইফকে দেখাতে। হাঁড়ি থেকে বের করা জামা কাপড় পরে আসেন দুজনেই। খোঁচা খোঁচা পাকা দাড়ি, ভদ্রমহিলার উস্কো খুস্কো চুল, ভালো বাংলায় যাকে বলে মলিন চেহারা। অথচ জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানতে পেরেছিলাম তাদের বড়বাজারে প্রকাণ্ড কাপড়ের ব্যবসা আছে। অবিশ্বাস্য পয়সা। এক্স্যাক্টলি। যাদের অনেক পুরুষের পয়সা, তারা পয়সা দেখানোর প্রয়োজন মনে করে না। গৌতমও সেরকমই একটা বাড়ির ছেলে। কলাকার স্ট্রিটে একটা 4তলা বাড়িতে থাকে। শুধু কলকাতাতেই ওদের 10-12খানা প্রপার্টি আছে। এরা 2-4 পুরুষ অনায়াসে বসে খেতে পারে। নেহাত আজকালকার দিনে ভালো দেখায় না বলে পাড়ার মধ্যেই কোনো একটা ছোটোখাটো কাজ নিয়ে নেয়। এবার বুঝেছি। এই কারণেই তুমি বললে গৌতমের টাকা ধার চাওয়ার কোনো কারণ নেই। ঠিক তাই। আমি রীতিমতো হকচকিয়ে গিয়েছিলাম। তারপর জিজ্ঞেস করলাম, হঠাৎ টাকার কেন দরকার পড়লো তোর? তাতে কি বললো জানেন? বলে বউয়ের জন্য একটা ডিজাইনার গাউন কিনবে। আমি তো আরও ঘাবড়ে গেলাম। গৌতমের বাবা সাংঘাতিক কনজারভেটিভ ধরনের মানুষ। ওদের বাড়ির মেয়ে বউরা শাড়ি ছাড়া কিছু পরে না। গাউন তো ওদের বাড়ির কেউ কোশমিন কালেও পরেনি। কত টাকা ধার চেয়েছিল গৌতম তোমার কাছে? 50,000। থ হয়ে গিয়েছিলাম আমি।
আমি ব্যাচেলার মানুষ, মেয়েদের ড্রেসের দাম জানি না সেটা ঠিকই, কিন্তু তবু মনে হলো এত টাকা দিয়ে একটা ড্রেস কেনার মতো ছেলে গৌতম আদপেই নয়। দিলে টাকাটা? না, ঘুরিয়ে ফিরিয়ে বললাম এই মুহূর্তে অত টাকা আমার হাতে নেই। গৌতম কেমন একটা শুকনো মুখ করে বলল, কোনো এক ফেমাস ডিজাইনারের এক্সক্লুসিভ ড্রেস নাকি এটা, খুব দরকার কেনার। সত্যি বলছি, আমি ওর কথা বুঝতেই পারলাম না। এসব কথা আমাদের মধ্যে কেউ কখনো আলোচনাই করেনি। অন্যরাও কিরকম অদ্ভুত কথা বলছিল? প্রত্যেকে। একদিন সন্ধ্যাবেলায় অরিন্দম এলো একটা অদ্ভুত কোট গায়ে দিয়ে। ওরকম কোট আমি কখনো চোখে দেখিনি, হাঁটু পর্যন্ত লম্বা, রীতিমতো ভারী। জানুয়ারি মাস, ঠান্ডা পড়েছে বটে, কিন্তু ওরকম কোট পরার মতো ঠান্ডা কলকাতাতে পড়েই না। আমি অবাক হয়ে তাকিয়েছি দেখে একগাল হেসে বলল, নিউ মার্কেটের কাছের কোন এক দোকান থেকে কিনেছে। দেখেই বোঝা যাচ্ছে খুব পুরনো কোটটা। জিজ্ঞেস করলাম, হঠাৎ পুরনো কোট কিনতে গেলি কেন? কেমন একটা অদ্ভুত ভঙ্গিতে হেসে বলল, A true gentleman needs at least one piece of long coat, my boy. ওভাবে ও জন্মেও কথা বলেনি। আর কেউ, মানে আর কারো আচরণে এরকম? গৌরব হঠাৎ দাড়ি রাখতে শুরু করলো। সেও অদ্ভুত দাড়ি, চিবুকের জায়গাটা কামিয়ে রাখতে লাগলো, আর ঝুলপিটা নেমে এসে মিলে গেল গোফের সঙ্গে। সে আবার কিরকম ব্যাপার? এরকম তো আজকালকার দিনে কেউ রাখে না। এককালে ব্রিটেনে আর ফ্রান্সে এরকম দাড়ি রাখার চল ছিল বটে, সেও বহুকাল আগের কথা। আপনারা বুঝতে পারবেন না ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছিল। সন্ধ্যের পর যেন আমাদের একতলার হলঘরটার চেহারাই বদলে যেত। একদিন বিপ্লব, ভাবুন স্যার, যে ছেলে মাধ্যমিকের পর আর পড়াশোনাই করেনি, সে মিন্টুদাকে ডেকে বলল, বেয়ারা ব্লাইচি পানি কা এক গ্লাস লে আও মেরে লিয়ে। মিন্টুদা বাদ দিন, আমি নিজেও বুঝতে পারিনি ও হঠাৎ ওরকম ভাঙা হিন্দিতে কথা বলতে শুরু করলো কেন। হঠাৎ সোজা হয়ে বসলেন মেজমামা। তার চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে। একটা কথা বলো তো অর্ণব, মিন্টুদার ব্যবহারে কোনো রকম পরিবর্তন আসেনি? অর্ণব কেমন যেন একটা থতমতো খেয়ে গেল। বোঝা যাচ্ছিল এই ব্যাপারটা ওর মাথায় ছিল না। খানিকক্ষণ চুপ করে বসে থেকে ভেবে বলল, না, একদমই না। হ্যাঁ, এটুকু বলতে পারেন, কেমন একটা চুপচাপ হয়ে গিয়েছিল মিন্টুদা। গিয়েছিল না, গিয়েছে। আজকাল যেন একটু ভয় ভয় থাকে। আমার সামনে খুব একটা আসতে চায় না। আমি ওকে একটা সাদা রঙের ইউনিফর্ম কিনে দিয়েছিলাম, বলেছিলাম সন্ধ্যের পর থেকে যেন ওটাই পরে থাকে। পার্টির সময় পায়জামা আর ফতুয়া পরা লোক আমার যেন আজকাল সহ্য হচ্ছে না। মিন্টুদা সেটাও পড়তে চাইছে না ইদানিং। পার্টির সময়? হ্যাঁ, মানে ওই সন্ধ্যের পর যখন সবাই মিলে বসা হয় আর কি। এত বছরের কাজের লোককে হঠাৎ ইউনিফর্ম কিনে দেওয়ার কথাটা তোমার মাথায় এলো কেন? অর্ণব এমন একটা চোখ করে মেজমামার দিকে তাকিয়ে রইল যে বুঝতে অসুবিধে হলো না যে এই কথাটাও ভাবেইনি। কয়েক সেকেন্ড চুপ করে থেকে ও বলল, মানে সব কিছুরই তো একটা মানানসই ড্রেস আছে। আজকাল তো আর কেউ এসবের তোয়াক্কাই করে না। আমাদের অফিসে তো বারমুডা পরে চলে আসে লোকজন। যাই বলুন, বিশেষ করে পার্টির সময় একটা মিনিমাম ড্রেস কোড না থাকলে মানায় না। তাহলে আরেকটা কথা বলো, তোমাদের ওই হল ঘরের কোনো আসবাব কি তুমি পাল্টেছ সম্প্রতি? এটা আপনি জানলেন কি করে? ঘরের মাঝখানে একটা সোফা সেট ছিল, মানে একটা নিচু টেবিল আর সেটাকে ঘিরে কয়েকটা সোফা। আমিই কিনেছিলাম কয়েক বছর আগে। রিসেন্টলি সেগুলোকে পাল্টেছি।
একদিন সবাই মিলে মল্লিক বাজারে গিয়ে একটা অ্যান্টিক টেবিল চেয়ারের সেট কিনে আনা হয়েছে। আর কিছু ভেবে বলো। আর তো না, আর তেমন কিছু কিনিনি। ও হ্যাঁ, ঋষি দুটো ঝাড়বাতি এনে লাগিয়ে দিয়েছে ছাদে। বাবার কাছে শুনেছিলাম ওরকম দুটো ঝাড়বাতি নাকি আগেও ঘরে ছিল, তবে সে বহুকাল আগের কথা। এই যে তোমাদের সবার বিহেভিয়ার এক ঝটকায় বদলে গেল, সেটা তোমার অন্য বন্ধুরা খেয়াল করেছে? আমি না আপনাদের ঠিক বোঝাতে পারছি না। দিনের বেলায় জানেন তো কোনো সমস্যা নেই, যে যার কাজ করি সবাই। গৌতম দোকানে খাতা লেখে, আমি নিউ টাউনে অফিস সামলাই, ঋষি পুরনো বাড়ি থেকে সস্তায় জিনিসপত্র কিনে আনায় ওর মালিকের জন্য, বিপ্লব কচুরির দোকান চালায়, সব ঠিকঠাক। কিন্তু ওই সন্ধ্যের পর থেকেই সব যেন বদলে যেতে থাকে। 7:30 থেকে 8টার মধ্যে ওরা চলে আসে আমার বাড়িতে, আর আমরা যেন সবাই অন্যরকম হয়ে যেতে থাকি। ঝাড়বাতির আলো জ্বলে, গ্লাস নামানো হয়। একটা রেকর্ড প্লেয়ার কিনেছি রিসেন্টলি, তাতে বাখ বা মোজার্ট বাজে। আমরা ইংরেজিতে গল্প করি। ঋষি সন্ধ্যের পর আর ভুল ইংরেজি বলে না। দিনের বেলায়? দিনের বেলায়, হ্যাঁ দিনের বেলায় তো বলে। এই তো গত রোববারই বেলা 12টা নাগাদ দেখা করতে এসেছিল আমার সঙ্গে। আবার সেই আগের মতো হাসতে হাসতে ইচ্ছে করে ভুল ইংরেজি বলছিল। আমরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম কতক্ষণ। আমাকে বলল, প্লিজ রেস্ট ইউর পিঠ অন দ্য থাম। খুব হাসলাম দুজনে। কিন্তু সন্ধ্যার পর ওই অনর্গল শেক্সপিয়ার আওড়াতে পারে। একেবারে শেক্সপিয়ার? হ্যাঁ, গতকাল রাতে সপ্তপদীর সেই ওথেলোর সিনটা আগাগোড়া অভিনয় করে দেখিয়েছে। সবটা ওর মুখস্থ। ও ওই ইট ইজ দ্য কজ? হ্যাঁ হ্যাঁ, রাইট, ওটার পুরোটা। এইবার আস্তে আস্তে সোজা হয়ে বসলেন সুমিত। কয়েক সেকেন্ড অর্ণবের দিকে স্থির চোখে তাকিয়ে থেকে হঠাৎ তার দৃষ্টি ঘুরে গেল মেজো মামার দিকে। মেজো মামা, আমি একটা কথা বলবো? তুমি আবার কথা বলার আগে অনুমতি নিচ্ছ কবে থেকে? আমার মনে হচ্ছে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। এটা কি কোনো ধরনের মনোরোগ? খুব সম্ভবত তাই। আপনি ফলিয়েডু শব্দটা শুনেছেন কখনো? না তো, শুনে মনে হচ্ছে এটা ফরাসি শব্দ, ও ভাষা আমার জানা নেই। আমারও ফরাসি জানা নেই, কিন্তু এই শব্দটার মানে হলো ম্যাডনেস অফ টু। মানে দুজনের কথা বলা হলেও রোগটা আসলে ছড়িয়ে পড়ে একাধিক মানুষের মধ্যে। প্রথমে একজন এই মনোরোগের শিকার হয়, অর্থাৎ সে হ্যালোসিনেট করতে শুরু করে, ডিলিউশন হয়। তারপর সেটা ক্রমশ ছড়িয়ে পড়ে তার আশেপাশের সুস্থ মানুষদের মধ্যেও। তখন তারাও ওই একই হ্যালুসিনেশন শেয়ার করতে আরম্ভ করে। এই কারণে একে শেয়ার্ড সাইকোসিস ডিসঅর্ডার বলা হয়। খুবই বিরল রোগ, কিন্তু এমন উদাহরণ আছে। মানসিক রোগ কখনো ছোঁয়াচে হতে পারে না সুমিত। কি সব উল্টোপাল্টা বলছো? ওসব মধ্যযুগেই ঘটতো। পারে। দিল্লির বুরারি এলাকায় বছর 6 আগে একই ফ্যামিলির 11 জন মারা গিয়েছিল, মনে আছে আপনার? রারি? কই না তো। দাঁড়াও, সেই যে 10 জন সুইসাইড করেছিল আর একজনকে বোধহয়, এরকমই কি একটা ব্যাপার না? ইয়েস স্যার, চুন্দাওয়াত ফ্যামিলির ঘটনা, 2018। পরিবারের কর্তা ভোপাল সিং মারা যাওয়ার পর তার এক ছেলে, তার নাম ললিত, ভাবতে শুরু করে তাদের মধ্যে দিয়ে ভোপাল বলছেন তারা যেন এসে তার সঙ্গে যোগ দেয়। কাজেই ফ্যামিলির 11 জন সদস্যকেই মরতে হবে। তারা অবশ্য আসলে মরবে না, পরলোকে গিয়ে ফের বেঁচে উঠবে এবং কর্তা সমেত সবাই একসঙ্গে আগের মতো মিলেমিশে থাকবে। কাজেই ওই ললিতের কথা অনুযায়ী ফ্যামিলির সবাই একেবারে প্রত্যেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে।
তার আগে তারা পরস্পরের চোখ বেঁধে দিয়েছিল, কানে তুলো গুজে দিয়েছিল আর তার দিয়ে হাত বেঁধে দিয়েছিল। শুধু ভোপাল সিংয়ের স্ত্রী, তার বয়স হয়েছিল 80, দাঁড়াতে পারতেন না বলে তাকে গলা টিপে খুন করা হয়েছিল। মাই গড, কি বলছেন আপনি? ফ্যামিলির অন্যরা প্রতিবাদ করেনি? একজনও না, অন্তত তেমন কোনো প্রমাণ নেই। মৃতদের সঙ্গে যে কোনো রকম জবরদস্তি করা হয়েছিল এমন কোনো চিহ্নও পাওয়া যায়নি। প্রত্যেকে সবাই ওই ললিতের কথা মেনে নিয়েছিল। বুঝতেই পারছো, এই ললিত সিং, ভোপাল সিংয়ের ছোট ছেলেটি আসলে সবার আগে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, আর তারপর বাকিরা তার কথায়, তার প্রভাবে মেনে নিয়েছিল। এইভাবেই এই আত্মহত্যার মাধ্যমেই তারা আবার তাদের ফ্যামিলিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে। আবার তারা সবাই একসঙ্গে থাকতে পারবে, বাবা, মা, ভাই, বোন, অ্যান্ড দে ডিড অ্যাকর্ডিংলি। একজনও ভাবল না ললিত এরকম বলছে কেন। সত্যি কি এমনটা হতে পারে? এসব তাদের মাথাতেই এলো না। আর এই যে এলো না, এর কারণ ততদিনে তারা সবাই অসুস্থ হয়ে পড়েছে, শেয়ার্ড সাইকোসিস ডিসঅর্ডার। কি ভয়ানক! কিন্তু আমাদের ক্ষেত্রে, ও এবার বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। আপনার মতে আমার বন্ধুরাও সেই একই? সেটা বলার সময় এখনো আসেনি অর্ণব। আরও স্টাডি করা দরকার। তোমার বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে, তাদের বিহেভিয়ারাল চেঞ্জেস খুঁটিয়ে দেখতে হবে। তারপর বলতে পারবো এটা সেই একই সিমটম কিনা। মাথা নিচু করে বসে রইল অর্ণব। ফর্সা মুখটা এখন ফ্যাকাশে দেখাচ্ছে। শুধু একটা কথা, সবার চোখ ঘুরে গেল মেজো মামার দিকে। গ্লাসটা, সেটা আসার পর থেকেই এসব প্রবলেম শুরু হলো কেন? এরকম কিন্তু হয় মেজো মামা। চুন্দাবাদ ফ্যামিলির ক্ষেত্রে অসুস্থতা ট্রিগার করে দিয়েছিল ভোপাল সিংয়ের মৃত্যু। এই ক্ষেত্রে যদি দেখা যায় একটা পুরনো রূপোর পানপাত্র সেই ট্রিগার করার কাজটা করেছে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন মেজমামা, যেন চেনা অঙ্কের শেষে অচেনা উত্তর আসছে। স্পষ্টতই তিনি সন্তুষ্ট হতে পারেননি। হঠাৎ উঠে দাঁড়ালেন তিনি। টান টান চেহারাটা ছিলা টানা ধনুকের মতো দেখাচ্ছে এখন। চলো সুমিত, আজ রাতে আমরা অর্ণবের বাড়িতে পার্টি করব। শ্যাম্পেন খেয়েছো কখনো? ফ্যাল ফ্যাল করে মেজমামার দিকে তাকিয়ে রইলেন সুমিত। শুনছিলে মেজো মামা সিরিজের তৃতীয় গল্প কাল তৃষ্ণার প্রথম পর্ব। রচনা এবং স্বয়ং মেজো মামার ভূমিকায় ছিলেন রাজা ভট্টাচার্য। গল্প পাঠে ছিল রণদীপ। অন্যান্য চরিত্রে ছিল তমাল, ইন্দ্রনীল, কৌশিক, রক্তিম, অভিযান, বুবাই এবং পিয়ালি। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে ঋদ্ধি। গল্পটার নাট্যরূপ করেছে দিশানি। সমগ্র পরিবেশনা এবং পরিচালনায় টিম থ্রিলারল্যান্ড। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় লাইক করে দিতে ভুলো না এবং অবশ্যই শেয়ার করে দিও আর হাইপ করে আমাদের হাইপ পয়েন্টস বাড়াতে প্লিজ সাহায্য করো।